আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন লাইভ ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং ঢাকা কলেজের বাইরের যারা ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আমার আজকের ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। এটি একটি উইন্টার সানসেটের ছবি। এই ছবিটি তুলেছে আমাদের 18-19 ব্যাচের তোমাদের বড় ভাই সজীব শিকদার ও মানবিক শাখার ফার্স্ট বয় ছিল। যাই হোক, আমি ক্লাসে ফেরত যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পড়াবো ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য অর্থনীতি প্রথম পত্র। এর কোড হচ্ছে 109। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদন এটি আছে আমাদের অধ্যায় 3। আমরা আসলে গত ক্লাসগুলোতেও আমরা অধ্যায় 3ই পড়ছিলাম। অধ্যায় 3-এ তোমরা খেয়াল করেছো যে 3টি পার্ট। একটি ছিল আমাদের উৎপাদন সম্পর্কিত ধারণা, তারপরে হচ্ছে উৎপাদন ব্যয় এবং উৎপাদন আয়। তা আমি উৎপাদন সম্পর্কেই পড়াচ্ছি এখনো। উৎপাদন ব্যয় আমরা আগামী ক্লাসে যাব। এর আগে আমরা আজকে হলো উৎপাদন সম্পর্কিত ক্লাসের লাস্ট ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের পাঠ্যসূচি হচ্ছে, এই বিষয়বস্তুর অধীনে পাঠ্যসূচি হচ্ছে যে প্রথমেই আসবো আমরা মাত্রাগত উৎপাদন কি এটি শিখব এবং মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ জানব। এবং আজকের ক্লাসে যা শিখব মাত্রাগত উৎপাদন সম্পর্কে, সে সম্পর্কে আমি একটি বাড়ির কাজ দিব। তোমরা সেই বাড়ির কাজটি নিজেরাই সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেই মাত্রাগত উৎপাদনের কথা বলেছি, এই মাত্রাগত উৎপাদন আসলে আমরা যে গত ক্লাসে তোমরা দেখেছো যে মানচিত্র আমরা পড়েছিলাম। কিসের মানচিত্র? সমানুপাতিক উৎপাদন বিধি পড়ে আমরা মানচিত্র দেখেছিলাম, সম উৎপাদন মানচিত্র। সেই সম উৎপাদন মানচিত্রের সাথে এই মাত্রাগত উৎপাদনের চিত্রের একটি সম্পর্ক আছে, বা একটি ধারণার একটা সম্পর্ক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মাত্রাগত উৎপাদন বিষয়টি আমাদের যে উৎপাদন যে অপেক্ষক আছে দুই ধরনের, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এই এই দুটির মধ্যে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আমরা পড়েছিলাম, যে সাথে সম্পর্কিত ধারণাগুলো আমরা পড়েছিলাম, প্রান্তিক উৎপাদন বিধি সংক্রান্ত ধারণা সেইগুলো। কিন্তু এখন আমরা পড়ছি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক সম্পর্কিত ধারণা। এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের জানি কি আমরা কিউ ইকুয়াল ফাংশন অফ এল কে। অর্থাৎ এইখানে আমরা যে উৎপাদনের যে দুটি উপকরণ আছে এল এবং কে, যেটি উৎপাদন অপেক্ষকে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি বিষয় সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি, সেটা হলো উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সেই ক্ষেত্রে আমরা ভূমি এবং সংগঠনের দক্ষতা, এটিকে একটি প্রতিষ্ঠানে মোটামুটি স্থির ধরা হয়, কারণ এটি দীর্ঘ সময়ের ব্যাপার পরিবর্তন হওয়ার জন্য। সেই জন্য একটি উৎপাদন অপেক্ষকে, যেহেতু অপেক্ষকে কি করা হয়, মানে পরিবর্তনশীল চলক, মানে নির্ভরশীল চলক এবং স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ক দেখানো হয়, যেখানে স্থির চলকের কোনো স্থান নেই। তাহলে আমাদের উৎপাদন অপেক্ষকে আসলে আমরা উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে আমরা দুইটি চলক নিয়ে কথা বলি, উৎপাদনের উপকরণ নিয়ে কথা বলি। সেটি হলো কি? শ্রম এবং মূলধন। স্বল্পকালীন সময়ে শুধুমাত্র শ্রমের নিয়োগ পরিবর্তনশীল, মূলধনের নিয়োগ অপরিবর্তিত অবস্থায়। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে হচ্ছে কি? আমাদের শ্রম এবং মূলধন দুটি পরিবর্তনশীল চলক। তার মানে দীর্ঘকাল সময় হচ্ছে এমন সময় যে সময়ে শ্রমের নিয়োগ, উৎপাদনের ক্ষেত্রে শ্রমের নিয়োগ এবং মূলধনের নিয়োগ দুটিকেই পরিবর্তন করা যায়। তাহলে এই দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে আমরা এই যে শ্রম এবং মূলধন দুটিকে পরিবর্তন করব, তাহলে এই দুটিকে পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদের কি হবে? মোট উৎপাদনের পরিমাণ পরিবর্তন হবে। কারণ
মূলধনের আমাদের যে উপকরণগুলো আছে এগুলোকে যদি আমরা নিয়োগ করি উৎপাদন ক্ষেত্রে, তাহলে অবশ্যই উৎপাদন পজিটিভলি পরিবর্তন হবে। তাহলে উৎপাদন, এই যে শ্রমের নিয়োগ এবং মূলধনের নিয়োগ একই সাথে যদি একই হারে যদি পরিবর্তন করি, বাড়াই, তাহলে কি হবে? মোট উৎপাদনের পরিমাণও পরিবর্তন হবে বা বৃদ্ধি পাবে। এখন শ্রম এবং মূলধন যে হারে পরিবর্তন করা হবে, মোট নিয়োগ কি হারে বা কি মাত্রায় পরিবর্তন হবে, এই বিষয়টি যেই তত্ত্বের মাধ্যমে বা যে ধারণার মাধ্যমে দেয়া হয় তাকে বলা হয় কি? মাত্রাগত উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা মাত্রাগত উৎপাদন সম্পর্কে একটি সুসংহত সংজ্ঞা আমরা জানি, সুন্দর একটি সংজ্ঞা আমরা শিখি। আমরা প্রথমেই বলছি যে মাত্রাগত উৎপাদনের ধারণায় যে দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান পরিবর্তনশীল। কারণ কি? দীর্ঘকালে উৎপাদক কি পাবে? একটা সময় পায়, মানে ভালো রকমের একটি সময় পায়, যে সময়ে সে তার প্রতিষ্ঠানের দক্ষতা দিয়ে, সংগঠকের দক্ষতা দিয়ে সে কি করে? তার উৎপাদনের উপকরণগুলো পরিবর্তন করার সে সামর্থ্য অর্জন করে। সেই জন্য দীর্ঘকালের উৎপাদনের সকল উপাদান পরিবর্তনশীল, কিন্তু স্বল্পকালে কিন্তু শুধুমাত্র শ্রমের নিয়োগ পরিবর্তনশীল, অন্য কোনো উপকরণের নিয়োগ পরিবর্তন করা যায় না। কেন যায় না? স্বল্পকালে শুধুমাত্র শ্রমের নিয়োগে পরিবর্তন করা যায়, কারণ স্বল্পকাল হচ্ছে এমন কম সময়, যেই কম সময়ে এই একটি উৎপাদক প্রতিষ্ঠান বা সংগঠক সব কিছু সকল উপকরণকে পরিবর্তন করার দক্ষতা সে অর্জন করতে পারে না, সামর্থ্য সে অর্জন করতে পারে না। সেই জন্য দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনশীল এবং স্বল্পকালে শুধুমাত্র শ্রমের নিয়োগ পরিবর্তনশীল। তাহলে দীর্ঘকালে যে উৎপাদনের যে উপকরণ, সেই উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে যখন আমরা পরিবর্তন করি, তাহলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি? মাত্রাগত উৎপাদন। অর্থাৎ এখানে উপকরণগুলো কি মাত্রায় পরিবর্তন করা হচ্ছে, শ্রম এবং মূলধনের নিয়োগ কি মাত্রায় পরিবর্তন করা হচ্ছে, এবং মোট উৎপাদন কি মাত্রায় তার সাথে সাড়া দিচ্ছে বা পরিবর্তন হচ্ছে, এই বিষয়টিকে বলা হয় কি? মাত্রাগত উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যাচ্ছি যে মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ। মাত্রাগত উৎপাদন তিন ধরনের। একটি হলো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, আরেকটি হচ্ছে সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন। শিক্ষার্থীবৃন্দ, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনকে বলা হয় হচ্ছে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল, এটিকে সংক্ষেপে আমরা বলি DRS। আর ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনকে বলা হয় হচ্ছে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল, সংক্ষেপে আমরা বলি IRS, ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। আর সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদনকে ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, বা আমরা সংক্ষেপে বলি CRS। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাত্রাগত উৎপাদন কয় ধরনের, কত প্রকার? এটি যে তিন প্রকার, এটিকে আমরা কিভাবে মনে রাখতে পারি? যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি CDI, CRS, DRS এবং IRS। CRS হচ্ছে কি? কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, DRS হচ্ছে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল, IRS হচ্ছে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি অ্যালফাবেটিক অর্ডারে আমি তোমাদের মনে রাখার পদ্ধতিটা বললাম যে CRS, DRS এবং IRS। তা আমি প্রথমে যাচ্ছি যে DRS এ যাচ্ছি, যে আমরা DRS বলতে কি বোঝায়, বা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বলতে কি বোঝায়, এটিকে যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে উৎপাদনের যে অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদনের যে অপেক্ষক L এবং K এর নিয়োগের পরিমাণ যদি বাড়ায়, তাহলে অবশ্যই মোট উৎপাদন বাড়বে। এবং এটি হলো আমাদের মূল ফাংশনটি, প্রোডাকশন লং রান প্রোডাকশন ফাংশনের মূল ফাংশনটি হচ্ছে কি? কিউ ইকুয়াল ফাংশন অফ LK, যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটিকে আমি 1 নং সমীকরণ হিসেবে দেখিয়েছি। এই 1 নং সমীকরণের এখন এই ক্ষেত্রে, এই ফাংশনটির ক্ষেত্রে যদি আমরা শ্রম এবং মূলধনের নিয়োগ যে হারে বাড়াই, পরিবর্তিত উৎপাদন অপেক্ষক, অর্থাৎ যে উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে কম হারে বাড়ে,
তাহলে তাকে বলা হবে কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটু সহজ করে বলছি যে শ্রম এবং মূলধনের নিয়োগ উভয়টিই যদি আমরা দ্বিগুণ করি, যে এল এর জায়গায় 2s এল করি, কে এর জায়গায় 2s কে করি, তাহলে মোট উৎপাদনের পরিমাণ যদি 2q না হয়ে 2s q না হয়ে যদি হাফ অফ কিউ হয়, মানে হাফ অফ কিউ হয়, তাহলে কি হবে, যে এটিকে বলা হবে কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ আমরা যে হারে শ্রম এবং মূলধনের নিয়োগকে পরিবর্তন করেছিলাম, বাড়িয়েছিলাম, তার চেয়ে কম হারে মোট উৎপাদন বেড়েছে, সেটিকে বলা হবে কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। যে মাত্রায় আমরা শ্রম এবং মূলধনের নিয়োগ পরিবর্তন করেছিলাম, বাড়িয়েছিলাম, তার চেয়ে কম মাত্রায় মোট উৎপাদন বেড়েছে, সেটিকে বলা হয় কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই যে সংজ্ঞাটি বললাম, এই সংজ্ঞাটিকে এখন আমি একটা ইকুয়েশনের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আজকে কি আমরা কিউ ইকুয়াল ফাংশন অফ এল কে, এটি হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, এটিকে আমি এক নং ইকুয়েশন হিসেবে দেখিয়েছি। এটিকে এখন আমরা যদি এই প্রাথমিক সমীকরণটিতে আমরা যদি এল এবং কে এর মান যদি এম হারে বাড়াই, এম গুণ বাড়ানো হয়, তাহলে কি হবে, উৎপাদন অবশ্যই বাড়বে, মোট উৎপাদন বাড়বে। সেই বর্ধিত উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন অপেক্ষকটিকে আমরা কি লিখব, Q1 ইকুয়াল ফাংশন অফ এম এল এম কে। এই যে আমি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই Q1 কে আবার আমরা একটু যদি মানে সাজিয়ে লিখি গণিতের ভাষায়, তাহলে আমরা কি লিখতে পারি, যে এম কে আমরা বাইরে নিয়ে আসলাম, এম ইন্টু ফাংশন অফ এল কে। তাহলে এ ফাংশন অফ এল কে এর সমান আমরা কি এক নম্বর ইকুয়েশনে কি আছে, ফাংশন অফ এল কে সমান হচ্ছে কিউ। তাহলে আমরা এখানে Q1 সমান কি লিখতে পারি, Q1 ইকুয়াল এম কিউ। এই এম কিউ এখন আমরা যদি Q1 সমান এরকম হয় যে Q1 কি হারে বৃদ্ধি পেল, যে হাফ অফ এম ইন্টু কিউ, তার মানে আগের উৎপাদন অপেক্ষক যা ছিল তার চেয়ে 0.5 গুণ বেড়েছে, এটাকে বলা হয় কি ডিআরএস। অর্থাৎ হাফ এম এর যে হারে আমরা এম গুণ হারে যে আমরা এল এবং কে বাড়িয়েছিলাম, এখন এম এর এই এম গুণের হাফ 0.5 আকারে হলো কিউ বেড়েছে, আগের উৎপাদন বেড়েছে। তাহলে এটা হলো কি নতুন Q1। তাহলে Q1 সমান হলো কি হাফ অফ এম কিউ। এই ইকুয়েশনটি দিয়ে আমাদের কি বোঝানো হচ্ছে, ডিআরএস, অর্থাৎ ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এম হারে আমরা এল এবং কে এর মান বাড়িয়েছিলাম, কিন্তু আমাদের নতুন উৎপাদন অপেক্ষকটিতে মোট উৎপাদন বেড়েছে হলো হাফ গুণ, 1 গুণের চেয়ে কম। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, যে ডিআরএস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই বিষয়টিকে এখন তোমাদের একটি চিত্রের মাধ্যমে দেখাবো। তোমরা যেটি সম উৎপাদন মানচিত্র গত ক্লাসে করেছিলাম, সেই চিত্রের মাধ্যমে দেখাবো, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন বোর্ডে যাই। এই যে আমরা একটি লম্ব অক্ষ নিলাম এবং একটি ভূমি অক্ষ নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের ফাংশন কি, কিউ ইকুয়াল ফাংশন অফ এল কে। এটি হচ্ছে আমাদের কি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, এল আর পি এফ, লং রান প্রোডাকশন ফাংশন। এই বিষয়টি তোমাদের অবশ্যই মনে আছে। তাহলে আমরা যেহেতু এখানে দুটি উপকরণ পরিবর্তনশীল, কি উপকরণ, শ্রম এবং মূলধন। এই শ্রম এবং মূলধনকে আমরা কোথায় দেখাবো, ভূমি অক্ষে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রমকে দেখাবো আমরা ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে দেখাবো আমরা কে কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অবশ্যই মনে আছে যে আমরা কি দেখিয়েছিলাম, যে আমরা যখন সম উৎপাদন রেখা এঁকেছিলাম তখনও কিন্তু আমরা এই দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক থেকেই এঁকেছিলাম, এবং আমরা ভূমি অক্ষে দেখিয়েছিলাম হচ্ছে শ্রমের নিয়োগ এবং লম্ব অক্ষে দেখিয়েছিলাম হচ্ছে মূলধনের নিয়োগ। তাহলে এবং একটি আমরা মনে করছি যে এই একটি সম উৎপাদন রেখা IQ1, এই IQ1
যদি 10 একক উৎপাদন করা যায় 10 একক, তাহলে এই সম উৎপাদন রেখাটির প্রত্যেক বিন্দুতেই আসলে আমাদের কি 10 একক উৎপাদন করতে পারবে, উৎপাদন করতে পারবে। কিন্তু এই উৎপাদক যে এই 10 একক উৎপাদন করবে, এটি কোথায় উৎপাদন করলে সে ভারসাম্য লাভ করবে, কোথায় উৎপাদন করলে সে স্বাচ্ছন্দ্য ফিল করবে, বা কোথায় কাম্য বিন্দুটি কোথায় হবে, এটি নির্ভর করছে এই উৎপাদন রেখার, এই সম উৎপাদন রেখার কোথায়, যে সম খরচ রেখার উপর, অর্থাৎ এই উৎপাদন ব্যয় নির্বাহ করার যে রেখাটি আছে সেই রেখাটির উপর নির্ভর করবে যে এই IQ1 রেখার সম উৎপাদন রেখার কোথায় সে উৎপাদন করবে। আমরা ধরে নিচ্ছি যে তাহলে কি এই উৎপাদক কি করবে, যে সমখরচ রেখা অর্থাৎ খরচ রেখার মাধ্যমে সে নির্ধারণ করবে এই রেখাটির কোথায় উৎপাদন করবে। তাহলে সমখরচ রেখা হচ্ছে এমন একটি রেখা যেই রেখার প্রত্যেকটি বিন্দুতে উৎপাদকের একই পরিমাণ খরচ নির্দেশ করে, অর্থাৎ শ্রম এবং মূলধনের নিয়োগের পরিমাণ ভিন্ন হবে কিন্তু খরচ একই থাকবে, সেটি হচ্ছে সমখরচ রেখা। এবং এই সম উৎপাদন এবং সমখরচ রেখা যেখানে টাচ করবে, আমরা মনে করছি যে এই সমখরচ রেখাটি হচ্ছে AB, এই সমখরচ রেখাটি হচ্ছে আমাদের AB। এই AB রেখাটি কোথায় IQর এই বিন্দুতে টাচ করেছে, আমরা ধরে নিচ্ছি যে এটি হচ্ছে E1 বিন্দু, E1 বিন্দুতে টাচ করেছে, স্পর্শ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু তোমাদেরকে এটি হলো টাচ বা স্পর্শ, আর যদি আমি এটি আঁকি এটি হচ্ছে কাট, মানে ছেদ বিন্দু। আমরা কিন্তু ছেদ বিন্দু নেই নাই, কাটিং পয়েন্ট নেইনি, আমরা নিয়েছি হলো কি টাচিং পয়েন্ট, টাচিং পয়েন্ট TUCHING, টাচিং পয়েন্ট নিয়েছি, তার মানে স্পর্শক বা ট্যানজেন্ট নিয়েছি। এটিকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলি ট্যানজেন্ট, মানে স্পর্শক, মানে একটা আরেকটাকে টাচ করবে। তার মানে কি এই বিন্দুটি হচ্ছে দুটি রেখারই কমন বিন্দু, মানে একই বিন্দু, সাধারণ বিন্দু, যে এই E1 বিন্দুটি এই IQ1 রেখায়ও আছে, আবার এই যে এই সমখরচ রেখা আমরা যেটিকে দেখিয়েছি সেটাকে বলা হয় কি আইসোকস্ট কার্ভ, আইসোকস্ট বা সমখরচ রেখা। এই সমখরচ রেখার মাধ্যমে নির্ধারণ হবে যে IQ রেখার কোথায় সে উৎপাদন করে ভারসাম্য লাভ করবে উৎপাদক। তাহলে এই বিন্দুতে কি হয়েছে, সমখরচ রেখা সম উৎপাদন রেখাকে টাচ করেছে, স্পর্শ করেছে, সেই জন্য এই বিন্দুটি হচ্ছে উৎপাদকের ভারসাম্য বিন্দু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা এইখানে শ্রমের এবং মূলধনের নিয়োগের পরিমাণ যদি আমরা দেখাই, এখানে হলো আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে এল এবং এখানে হলো কে পরিমাণ শ্রম এবং মূলধন ব্যয় হয়েছে। এখন যদি এই এল এর মান যদি দ্বিগুণ করি, এল এর নিয়োগ যদি আমরা দ্বিগুণ করি এবং কে এর নিয়োগও দ্বিগুণ করি, তাহলে উৎপাদন যদি দ্বিগুণ না হয়, তার চেয়ে কম হারে বাড়ে, তাহলে সেটিকে বলা হবে কি ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। তাহলে আমরা এখন আমরা আরেকটি সম উৎপাদন রেখা আঁকছি, সেটি হলো IQ2। IQ2তে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আরেকটি আমাদের সমখরচ রেখা আমরা দেখাচ্ছি। এই সমখরচ রেখাটির নাম দিলাম আমরা C এবং D। এই সমখরচ রেখাটির সাথে সম উৎপাদন রেখার টাচিং পয়েন্ট কোনটি, E2। এই E2 হচ্ছে এই IQ2 রেখায় অবস্থান করার জন্য কি বিন্দু, ভারসাম্য বিন্দু। এখানে আমরা মনে করছি যে আমরা মূলধনের নিয়োগ করেছি কত, 2K, আর এইখানে শ্রমের নিয়োগ করেছি 2L, মানে শ্রম এবং মূলধনের নিয়োগ দ্বিগুণ করেছি কিন্তু উৎপাদন বেড়েছে। এখানে আমাদের কত উৎপাদন হওয়ার কথা, যে দ্বিগুণ করেছি, মিনিমাম দ্বিগুণ উৎপাদন বাড়ার কথা, তার মানে কি এখানে 20 হওয়ার কথা, কিন্তু উৎপাদন আসলে 20 হয় নাই, 20-র চেয়ে কম হয়েছে। এখানে আমরা ধরে নিচ্ছি যে তোমাদের যে আমি চিত্র দেখিয়েছি সেই চিত্রে আছে 15, তার মানে কি 10-এর পরে হচ্ছে 15, 20, মিনিমাম 20 হওয়ার কথা ছিল, দ্বিগুণ হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কত 15। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিগুণের চেয়ে কম বেড়েছে, মানে যে হারে আমরা শ্রম এবং মূলধন নিয়োগ করেছিলাম, শ্রম এবং মূলধন করেছি দ্বিগুণ, কিন্তু উৎপাদন বেড়েছে দ্বিগুণের চেয়ে কম। এই অবস্থাটিকে কি বলা হয়, DRS
অর্থাৎ ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এখন আমরা এই যে ভারসাম্য বিন্দুগুলো দুইটিকে যদি আমরা যোগ করি মূল বিন্দু থেকে, তাহলে আমরা একটি রেখা পাবো। এই রেখাটির নাম হলো ইপি, মানে মাত্রাগত উৎপাদন রেখা। মাত্রাগত উৎপাদন রেখা, স্কেল রেখা, বা এটিকে আমরা ইংলিশে বলি যে রিটার্ন টু স্কেল লাইন। তো এই লাইনটি দিয়ে আমাদের কি নির্দেশ করছে যে আমরা যে হারে শ্রমের নিয়োগ এবং মূলধনের নিয়োগ বাড়িয়েছি তার চেয়ে কম হারে মোট উৎপাদন বেড়েছে। এটিকে বলা হচ্ছে কি ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চিত্রটিকে আমি তোমাদের স্লাইডে এখন নিয়ে আসছি। স্লাইডে দেখো, স্লাইডে এই চিত্রটি আমাদের আছে হচ্ছে তিনটি সমউৎপাদন রেখা, তিনটি সমউৎপাদন রেখা দেখানো হয়েছে চিত্রে। আমাদের তিনটি সমউৎপাদন রেখা দেখানো হয়েছে, IQ1, IQ2 এবং IQ3। এই তিনটি সম উৎপাদন রেখায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এল পরিমাণ নিয়োগের জন্য আমরা 10 একক উৎপাদন করা সম্ভব হয়েছিল, এবং শ্রমের নিয়োগ যখন আমরা দ্বিগুণ করেছি এবং মূলধনের নিয়োগ দ্বিগুণ করেছি, 2K এবং 2L করেছি, তখন আমাদের উৎপাদন বেড়েছে হচ্ছে 15 একক। দ্বিগুণের জায়গায় দ্বিগুণের চেয়েও কম বেড়েছে। আবার এর মানে 3 গুণ করেছি, তখন 3 গুণ হওয়ার কথা ছিল কত, 30, 3 10 30, কিন্তু 30-এর চেয়ে কম বেড়েছে IQ3 রেখায় উৎপাদন। সেই জন্য এই যে লাইনটি যে আমরা পেয়েছি, এই ভারসাম্য বিন্দু E1, E2 এবং E3-কে যোগ করে যে আমরা লাইনটি পেয়েছি, যে মাত্রাগত উৎপাদন রেখাটি পেয়েছি, সেটিকে বলা, সেটি হচ্ছে কি নির্দেশ করছে, DRS, অর্থাৎ ডিক্রিজিং রিটার্ন টু স্কেল লাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি আসছি হচ্ছে সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন, CRS, কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। এই ইয়েটিতে আমরা এখানে আমাদের কি, যে হারে শ্রম এবং মূলধনের নিয়োগ বাড়ানো হবে, যে হারে শ্রম এবং মূলধনের নিয়োগ বাড়ানো হবে, উৎপাদন তার চেয়ে যদি তার সমান একই হারে বা একই অনুপাতে যদি মোট উৎপাদন বাড়ে, তাহলে তাকে বলা হবে কি সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটিকে আমি আরেকটু সহজ ভাষায় বলছি বোঝানোর মতো করে তোমাদের, যে যদি আমাদের শ্রম এবং মূলধন যদি আমরা দ্বিগুণ করি, তাহলে উৎপাদনও যদি দ্বিগুণ বৃদ্ধি পায়, তাহলে তাকে বলা হবে কি সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটা ইকুয়েশনে আমরা দেখাচ্ছি যে Q ইকুয়াল ফাংশন অফ LK। এটি যদি 1 নম্বর সমীকরণ হয়, এখন এটির যে আছে শ্রম এবং মূলধন L এবং K, এটিকে আমরা যদি দ্বিগুণ করি, এল এর নিয়োগও দ্বিগুণ করি এবং মূলধনের নিয়োগের পরিমাণও দ্বিগুণ করি, তাহলে যদি মোট উৎপাদন কিউ যদি দ্বিগুণ হয়, অর্থাৎ 2L 2K, এটিকে আমরা যদি নিয়োগ দেই, উৎপাদনও যদি আমাদের 2Q হয়, তাহলে আমাদের কি হবে, এটাকে বলা হবে, এই অবস্থাটিকে বলা হবে স্থির মাত্রাগত উৎপাদন বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে Q1 ইকুয়াল ফাংশন অফ, আমরা এটিকে ধরে নিচ্ছি যে আমরা m গুণ l এর মান, l এর নিয়োগ এবং k এর নিয়োগ বাড়াবো। তাহলে আমরা কি করলাম যে l এর সাথে m গুণ করলাম এবং k এর সাথেও m গুণ করলাম। তাহলে এখানে নতুন ফাংশনটি আমাদের কি দাঁড়ালো, তাহলে আমাদের উৎপাদন বাড়বে, যেহেতু আমরা l এর নিয়োগ বাড়িয়েছি m গুণ এবং k এর নিয়োগও বাড়িয়েছি m গুণ, তাহলে আমাদের মোট উৎপাদন অপেক্ষকটি কি হবে, Q1 হয়ে যাবে। পরিবর্তিত উৎপাদন অপেক্ষক হিসাবে Q থেকে Q1 হয়ে যাবে। Q1 যদি হয়, তাহলে এখানে আমরা কি করব, যে আমরা দেখতে পাচ্ছি যে এটিকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করে ম্যাথমেটিক্সের ভাষায় লিখি, গণিতের সমীকরণের নিয়ম অনুযায়ী লিখি, তাহলে আমাদের কি এই এমটিকে আমরা সামনে নিয়ে আসলাম যে Q1 ইকুয়াল m ইন্টু ফাংশন অফ LK। তার মানে ফাংশন অফ LK সমান 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছি, যে Q। তাহলে এই ফাংশন অফ LK এর জায়গায় যদি Q বসিয়ে দেই, তাহলে Q1 সমান কি হয়, MQ। তাহলে Q1 ইকুয়াল MQ, এই যে এটি হলো কি আমাদের কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, অর্থাৎ আমরা L এবং K এর মান m গুণ হারে বাড়ালে উৎপাদনও, মোট উৎপাদন Q ও m গুণ হারে বাড়ে। সেই জন্য Q1 এর মান হয়েছে কি m ইন্টু
কিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই যে আমি তোমাদের এই অবস্থাটিকে, এই সিআরএসকে আমি একটি চিত্রের মাধ্যমে দেখাবো। এই চিত্রটি তোমরা আগে খেয়াল করো যে এল এবং কে প্রথমে ছিল এক গুণ, এক গুণের থেকে আমরা দ্বিগুণ করেছি টুয়াইস এল এবং টুয়াইস কে, তখন ভারসাম্য বিন্দু পরিবর্তন হয়েছে E2 এবং Q2 এর মান হয়েছে কত 20 একক, অর্থাৎ দ্বিগুণ করেছি শ্রমের এবং মূলধনের নিয়োগ, একই সাথে উৎপাদনও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আবার শ্রমের এবং মূলধনের নিয়োগ 3 গুণ করেছি, থ্রাইস এল এবং থ্রাইস কে করেছি। সম উৎপাদন রেখায় আমাদের মোট উৎপাদনের পরিমাণ কত হয়েছে 30 হয়ে গিয়েছে, 3 গুণ হয়ে গিয়েছে। এই বিষয়টিকে আমি এখন একটু বোর্ডে চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আগের মতোই, আমাদের চিত্র আগের মতোই আছে। আমরা এই ভূমি অক্ষে কি দেখাবো এল এবং লম্ব অক্ষে দেখাবো হচ্ছে কি আমাদের কে। এল এবং কে যদি দেখাই তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে আমাদের একটি সম উৎপাদন রেখা হচ্ছে IQ1। এই IQ1 হচ্ছে কত 10 একক। এই 10 একক উৎপাদন করার জন্য আমাদের সমখরচ রেখাটি, মানে উদ্যোক্তার বা উৎপাদকের যেই খরচ রেখাটি, সেটি হলো কি AB সমখরচ রেখা। এই সমখরচ রেখা, এই সম উৎপাদন রেখার সাথে টাচিং পয়েন্ট হচ্ছে E1। এই E1 বিন্দুতে হলো সে ভারসাম্য লাভ করবে। এই ভারসাম্য ইয়েটি থেকে আমরা যদি এখন এখানে আমাদের শ্রম এবং মূলধনের নিয়োগ হলো, আমাদের কত শ্রম হলো L এবং মূলধন হলো K পরিমাণ, OL ও K পরিমাণ শ্রম এবং মূলধন নিয়োগ করে আমরা কি পাই E1 বিন্দু পাই। E1 বিন্দুতে শ্রম এবং মূলধনের নিয়োগ। এখন যদি আমরা শ্রম এবং মূলধনের নিয়োগ দ্বিগুণ করি, তাহলে উৎপাদন যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে সেটি হবে আমাদের কি স্থির মাত্রাগত উৎপাদন CRS। তাহলে আমরা এখন IQ2 তে যাচ্ছি। IQ2 তে আমরা আবার আরেকটি সম উৎপাদন রেখার সাথে সম খরচ রেখার আমরা টাচিং পয়েন্ট দেখাচ্ছি। এখানে হলো C বিন্দু, এখানে হলো D বিন্দু। এখানে এই বিন্দুটির আমরা নাম দিলাম হচ্ছে, এখানে আমাদের টাচিং পয়েন্ট হচ্ছে এটি, এই নাম দিলাম হচ্ছে কি E2। তাহলে এই E2 তে হচ্ছে কি এই IQ2 তে মানে সম উৎপাদন রেখা, IQ সম উৎপাদন রেখার সাথে সম খরচ রেখা CD যেখানে স্পর্শক হয়েছে, সেই স্পর্শক বিন্দুতে হলো উৎপাদন করবে। তাহলে এই E2 বিন্দুতে হলো কি করবে উৎপাদক উৎপাদন করবে। এখন এইখানে আমরা কি করছি যে এইখানে শ্রমের নিয়োগ কত আমাদের, আমরা ধরে নিচ্ছি যে এখানে তোমরা স্কেল দিয়ে আঁকবে, তাহলে এরকম রেখা বেঁকে যাবে না। টুয়াইস এল আমরা শ্রমের নিয়োগ দিয়ে করেছি কি 1 গুণ থেকে 2 গুণ করেছি, আর এইখানে আমরা মূলধনের নিয়োগ করেছি টুয়াইস কে। তাহলে এখানে শ্রমের নিয়োগ আমাদের দ্বিগুণ এবং মূলধনের নিয়োগও বেড়ে দ্বিগুণ হয়েছে। তাহলে এই সম উৎপাদন রেখাটি যদি আমাদের এখানে 20 একক হয়, তার মানে কি এখানে 10 একক যখন ছিল তখন শ্রমের নিয়োগ ছিল L এবং মূলধনের নিয়োগ ছিল K। এখন যখন আমরা শ্রমের নিয়োগ দ্বিগুণ করেছি এবং মূলধনের নিয়োগ দ্বিগুণ করেছি, তখন মোট উৎপাদন মানে IQ2 রেখাটি কত উৎপাদন দেখাচ্ছে 20 একক, মানে উৎপাদন দ্বিগুণ দেখাচ্ছে। তাহলে কি হচ্ছে, যে হারে আমরা শ্রম এবং মূলধনের নিয়োগ বাড়িয়েছি, মোট উৎপাদনও একই হারে বেড়েছে। তাহলে এটিকে কি বলা হচ্ছে, এটিকে বলা হচ্ছে কি, এটি কিসের চিত্র, এই চিত্রের নাম হচ্ছে কি CRS, কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, আমরা এটিকে বাংলায় কি বলি স্থির মাত্রাগত উৎপাদন। তাহলে এই চিত্রটিকে আমরা ইয়েতে দেখাচ্ছি, যে এই স্ক্রিনে আমরা আবার এই চিত্রটিতে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। সেটিতে আমরা কি দেখতে পাচ্ছি যে এই শ্রমের নিয়োগ 3 গুণ যখন করা হয়েছে,
3L এবং থ্রাইস L এবং থ্রাইস K যখন করা হয়েছে তখন কি হয়েছে, উৎপাদনও 3 গুণ হয়ে গিয়েছে। কোনটির? প্রাথমিক উৎপাদনের। যে 10 একক উৎপাদনের দ্বিগুণ, শ্রমের নিয়োগ দ্বিগুণ করেছি, উৎপাদন দ্বিগুণ হয়েছে 20 একক IQ2-তে, এবং IQ3-তে শ্রম এবং মূলধনের নিয়োগ 3 গুণ করাতে ওটিও 30 হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি যাচ্ছি হলো তোমাদের ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনে আমরা দেখতে পাই যে IRS, এই IRS-এ ইনক্রিজিং রিটার্ন টু স্কেলে আমরা এখানে কি দেখব, যে শ্রম এবং মূলধনের নিয়োগ যে হারে বাড়ানো হয়, মোট উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়ে, তাহলে তাকে বলা হয় কি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ যে মাত্রায় আমরা শ্রম এবং মূলধনের নিয়োগ বাড়িয়েছি তার চেয়ে বেশি হারে হলো মোট উৎপাদন বেড়েছে। এটিকে আমরা যদি গাণিতিকভাবে দেখাতে যাই তাহলে কি পাই, যে L এবং K এটিকে যদি আমরা M হারে M গুণ বৃদ্ধি করি তাহলে আমাদের মোট উৎপাদন বাড়বে। সেই বৃদ্ধিপ্রাপ্ত মোট উৎপাদনকে আমরা কি দিয়ে দেখাবো, Q1 দিয়ে দেখিয়েছি। সেটিকে আমরা কি লিখেছি, Q1 ইকুয়াল ফাংশন অফ ML, MK। এবং তারপরে আমরা কি করেছি, যে এটাকে ম্যাথমেটিক্যালি এই ফাংশন অফ ML এবং MK কে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি যে Q1 ইকুয়াল M ইন্টু ফাংশন অফ LK, অর্থাৎ এমটাকে আমরা এই ফাংশনের বাইরে নিয়ে আসছি, এবং এখানে ফাংশন অফ LK সমান হচ্ছে কি, Q, অর্থাৎ MQ। তাহলে Q1 সমান আমরা কি পাই, MQ। এখানে MQ যদি এমন হারে বাড়ে যে Q1 সমান যদি থ্রাইস MQ হয়, অর্থাৎ M এর মান যে হারে বাড়িয়েছি M গুণ হারে L এবং K এর মান বাড়িয়েছি, এবং মোট উৎপাদন Q, প্রাথমিক যে প্রোডাকশন ফাংশন Q, সেটি বেড়েছে 3M আকারে, 3M গুণ বেড়েছে। তাহলে কি হচ্ছে, যে আমরা এটা দিয়ে এটা কি বোঝাচ্ছে, যে L এবং K এর মান যে হারে বাড়ানো হচ্ছে তার 3 গুণ বেশি হারে হচ্ছে, 3 গুণ হারে বৃদ্ধি পেয়েছে হলো মোট উৎপাদন। তার মানে 1 গুণ হারে যদি বাড়ে তাই সেটা হলো কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, 1 গুণের চেয়ে কম হারে যদি বাড়ে সেটা হলো ডিক্রিজিং রিটার্ন টু স্কেল, আর যদি 1 গুণের চেয়ে বেশি হারে বাড়ে সেটি হলো আমাদের কি, ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। এখানে 1 গুণের চেয়ে বেশি আছে, কিন্তু থ্রাইস M 1 ইন্টু M, আর এখানে হলো কি থ্রাইস ইন্টু M, 3 ইন্টু M, তাহলে 1 গুণের চেয়ে বেশি হারে Q বেড়েছে। সেই জন্য এটি হলো কি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বা IRS। এই বিষয়টিকে আমি তোমাদেরকে একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। চিত্রটি আমি আগে একটু বোর্ডে দেখাই, তারপর আমি বোর্ডে যাই। যে এইখানে দেখো যে এই চিত্রে L এবং K ছিল, তার মধ্যে দ্বিগুণ করা হয়েছে L এবং K কে, তখন উৎপাদন কি হয়েছে, দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে। দ্বিগুণ হলে কি হতো, 10 একক হলো Q1-এ, Q2-তে হতো 20 একক, এবং Q2 20 এককের চেয়ে বেশি বেড়েছে। সেই জন্য এটি হলো কি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করছে। আবার যখন 3 গুণ করা হয়েছে, থ্রাইস L এবং থ্রাইস K করা হয়েছে, তখন IQ3 দিয়ে সম উৎপাদন রেখাটি দিয়ে আমরা কি হয়েছে, 60 একককে দেখাচ্ছে। এখানে কি হয়েছে, তার মানে কি 3 গুণের চেয়েও বেশি বেড়েছে, 60 হয়েছে, 10 মানে 6 গুণ বেড়েছে। তার মানে কি, এটি হচ্ছে আমাদের কি, IRS, ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে তোমাদের এখন এই বোর্ডে এটি আমি দেখাচ্ছি। আমরা এই পাশাপাশি যদি চিত্র দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি এই চিত্রটি দিয়েই বোঝানোর চেষ্টা করছি যে এখানে দেখো যে এই আগের মতোই আমাদের এই একটা সম উৎপাদন রেখা IQ1 এ আমাদের হলো 10 একক উৎপাদন হয়, আর হলো IQ2-তে আমরা যখন এই বিন্দু থেকে উৎপাদন কি করি, শ্রমের নিয়োগ 2ICL করি, L থেকে শ্রমের নিয়োগ বাড়িয়ে যখন 2ICL করি, এবং K থেকে মূলধনের নিয়োগ বাড়িয়ে যখন 2IK করি, তখন এই IQ সম উৎপাদন রেখার কি নির্দেশ করবে, যে মোট উৎপাদনের পরিমাণ নির্দেশ করবে। এখানে IQ এর মান যদি
আমাদের এই দ্বিগুণের চেয়ে বাড়ে, যে IQ 2 সমান এখানে 20 হওয়ার কথা, এখানে দ্বিগুণ করেছে, এখানেও দ্বিগুণ হওয়ার কথা, কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে। সেটা হলো কি, এখানে আমরা ধরছি যে 30 ইউনিট। তাহলে আমাদের কি হলো, যে এই E1 এবং E2 রেখা আমরা যে এই ভারসাম্য বিন্দুগুলো যদি এখন আমরা যোগ করি, তাহলে পাবো হচ্ছে কি, আমাদের এই মাত্রাগত উৎপাদন রেখাটি আমাদের কি নির্দেশ করবে, এই চিত্রটি আমাদের কি নির্দেশ করবে, IRS। কেন ইনক্রিজিং রিটার্ন টু স্কেল? কারণ হচ্ছে আমরা শ্রম এবং শ্রমের নিয়োগ দ্বিগুণ করেছি, মূলধনের নিয়োগ দ্বিগুণ করেছি, কিন্তু মোট উৎপাদন বেড়েছে দ্বিগুণের চেয়ে বেশি। যে এখানে দ্বিগুণ হলো 20 হতো, 20-র চেয়ে বেশি বেড়েছে। আবার যদি আরও একটি রেখা যদি আমরা এখানে করি, টাচ দেখাই তোমাদের, সেটি চিত্রে আছে, এখানে E3 দিয়ে যদি IQ 3 দিয়ে যদি দেখাই, এটি কত, এখানে আমরা বলছি যে থ্রাইস L এবং থ্রাইস K যদি আমরা এখানে দেখাই, এবং এই বিন্দুটি আমাদের হলো কি E3, ভারসাম্য বিন্দু E3। এখন এটিকে যদি আমরা নেই, তাহলে আমরা কি এখানে কত দেখাবো ইনক্রিজিং রিটার্ন টু স্কেলে? অবশ্যই 3 গুণের চেয়ে বেশি। 3 গুণের চেয়ে বেশি হলে আমরা কত, এখানে 30 তো আগেই ছিল, 50 বা 60 এটা দেখায়, যে 60 গুণ দেখাইলাম। তাহলে কি হলো, যে আমরা এই যে L এর 3 গুণের চেয়েও বেশি বেড়েছে, মানে শ্রম এবং মূলধনের নিয়োগ যে হারে বাড়িয়েছি, তার চেয়ে বেশি হারে মোট উৎপাদন বেড়েছে। সেই জন্য এইটিকে কি বলা হবে, ক্রমবর্ধমান রিটার্ন টু স্কেল, IRS, ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টিকে আমরা আরেকভাবে উপস্থাপন করা যায়, সেটি আমি এখন এই চিত্রে দেখাচ্ছি, স্ক্রিনের চিত্রে। তোমরা দেখো যে স্ক্রিনের চিত্রে দেখাচ্ছে যে লম্ব অক্ষে হলো ক্যাপিটাল পার উইক, মানে প্রত্যেক সপ্তাহে মূলধনের নিয়োগ, এবং ভূমি অক্ষে দেখানো হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে শ্রমের নিয়োগ দেখানো হয়েছে। এবং প্রথম চিত্রটি চিত্র দিয়ে দেখানো হয়েছে যে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। এখানে যে শ্রমের কিউ সম উৎপাদন রেখায় আমরা এখানে 10 একক, 20 একক, 30 একক, 40 একক এভাবেই আছে, কিন্তু শ্রমের নিয়োগকে এখানে করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। দেখো, যখন 1 একক শ্রমের নিয়োগ এবং 1 একক মূলধনের নিয়োগ, তখন হলো সম উৎপাদন রেখায় 10 ইউনিট উৎপাদন করা সম্ভব। এবং যখন আমরা শ্রমের নিয়োগ 2 একক এবং মূলধনের নিয়োগ 2 একক করা হয়, তখন মোট উৎপাদন IQ 2-তে এখানে 20 একক উৎপাদন সম্ভব। তার মানে শ্রমের নিয়োগ দ্বিগুণ করেছি, মূলধনের নিয়োগ দ্বিগুণ করেছি, একই সাথে মোট উৎপাদনও দ্বিগুণ হয়েছে। এবং শ্রমের নিয়োগ 3 গুণ করেছি, মূলধনের নিয়োগ 3 গুণ করেছি, IQ 3-তে আমাদের কত হয়েছে, 30 একক উৎপাদন দেখাচ্ছে। তাহলে এটি হচ্ছে কি, যে হারে শ্রম এবং মূলধনের নিয়োগ বাড়ানো হয়েছে, এই চিত্রে ঠিক একই হারে হলো আমাদের মোট উৎপাদন বেড়েছে। এবং এই বিন্দুগুলোকে যদি যোগ করি, তাহলে আমরা যে OA যে রেখা পাবো, এটি হলো কি, আমাদের স্কেল লাইন, রিটার্ন টু স্কেল লাইন। এই স্কেল লাইনের মাধ্যমে আমরা, স্কেলের মাধ্যমে আমরা কি দেখাচ্ছি, যে মাত্রাগত উৎপাদনকে দেখাচ্ছি। কোন মাত্রাগত উৎপাদন? কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেলকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল দ্বিতীয় চিত্র যেটি বি দিয়ে দেখানো হয়েছে, এখানে দেখো যে তোমরা খেয়াল করো যে 1 ইউনিট শ্রম এবং 1 ইউনিট মূলধনের নিয়োগের মাধ্যমে আমরা IQ 10 একক উৎপাদন করি। আবার যে কিউ সমান 20 দিয়ে দেখানো হয়েছে, এখানে কিউ সমান 20 যখন দেখানো হয়েছে, তখন মূলধন এবং শ্রমের নিয়োগ 2 এককের চেয়ে বেশি অবস্থায় আছে। এবং IQ সমান 30 দেখানো হয়েছে, তখন শ্রম এবং মূলধনের নিয়োগ 3 গুণ 4 গুণের চেয়ে বেশি, 3 গুণের চেয়ে বেশি দেখানো আছে, এবং 4 গুণের চেয়ে কম দেখানো আছে। তার মানে কি, যে হারে শ্রম এবং মূলধনের নিয়োগ আমাদের করা হয়েছে বি চিত্রে, তার চেয়ে কম হারে হলো আমাদের উৎপাদন বেড়েছে। এটিকে কি বলা যায়? ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একইভাবে আমরা পরের চিত্রে যাই, পরের স্লাইডে, সেখানে আমি ইনক্রিজিং রিটার্ন টু স্কেল দেখাবো। এই ইনক্রিজিং রিটার্ন টু স্কেলের খেয়াল করো যে 1 একক যখন শ্রম এবং 1 একক যখন মূলধন
উৎপাদনের নিয়োগ দেখানো হয়েছে তখন হলো মোট উৎপাদন হলো কিউ সমান হলো 10 একক এবং Q2 সমান 20 যখন, তখন শ্রম এবং মূলধনের নিয়োগ আমাদের কি হয়েছে যে দ্বিগুণের চেয়ে আমরা বেশি দেখিয়েছি। শ্রম এবং মূলধন হলো আমাদের দ্বিগুণ, তখন তার চেয়ে বেশি হারে হলো আমাদের বেড়েছে, মোট উৎপাদন বেড়েছে। এইভাবে আমরা ইনক্রিজিং রিটার্ন টু স্কেল রেখাও পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মাত্রাগত উৎপাদনকে আমরা দুই ধরনের চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তবে আমি যেটি তোমাদের বোর্ডে দেখিয়েছি যেই পদ্ধতিটি, সেটি তোমাদের পাঠ্য বইয়ে বোর্ড কর্তৃক অনুমোদিত বইয়ে আছে। তোমরা সেই চিত্রটি দিয়ে তোমরা তোমাদের ব্যাখ্যা করতে পারো এবং ক্লাস লেকচারের সাথে তোমরা বই মিলিয়ে পড়তে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আসলে আজকে ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে এই যে বাড়ির কাজ যদি বলি, প্রত্যেক দিন তো আমি তোমাদেরকে সিকিউ প্রশ্ন দিয়ে বাড়ির কাজ দিই। আজকে আমি এমসিকিউ প্রশ্ন দিয়ে বাড়ির কাজ দিয়েছি, যেহেতু তোমাদের অনলাইন ক্লাস পরীক্ষাগুলো, সিটি পরীক্ষাগুলো এই এমসিকিউর মাধ্যমেই হয়ে থাকে। তো প্রথমে আমি দেখিয়েছি যে এমসিকিউ প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন, যেটি তোমরা বইয়ে মুখস্থ করলেই অ্যান্সার করতে পারবে। আমরা সাধারণত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আমাদের থাকে হলো 30টির মধ্যে থাকে হলো 12টি বা 14টি, আর বাকি 16টি থাকে হচ্ছে আমাদের 12টি থাকে হচ্ছে আমাদের উদ্দীপককে ঘিরে প্রশ্ন, আর 14টি থাকে হচ্ছে আমাদের বা 16টি থাকে হচ্ছে আমাদের জ্ঞানমূলক ও অনুধাবনের প্রশ্ন মিলে। তাহলে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা বইয়ের জিনিস মুখস্থ করলেই তোমরা পেয়ে যাবে। এই মাত্রাগত উৎপাদন কয় ধরনের? মাত্রাগত উৎপাদন হচ্ছে আমাদের, নিশ্চয়ই তোমরা আজকের ক্লাসে আমি পড়িয়েছি, এটি যেহেতু তোমরা বাড়ির কাজ হিসেবে সমাধান করবে, তোমরা বাড়িতে এটি করবে। আর মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তর তোমাদেরকে এমসিকিউ পদ্ধতিতে কি করতে হবে, যে বুঝে অ্যান্সার করতে হবে। তোমরা যা পড়েছো সেই পড়ার মধ্যে থেকে বুঝে অ্যান্সার করতে হবে। যেমন ওখানে আমরা বলেছি যে এই মাত্রাগত উৎপাদনের কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোনটি প্রযোজ্য। এখানে একটি অপশনও হতে পারে, দুটি অপশনও হতে পারে, বা 3টি অপশনও হতে পারে। তাহলে এখানে আমরা বলছি যে মাত্রাগত উৎপাদন কোন উৎপাদন অপেক্ষকের সাথে, আজকের ক্লাসে কিন্তু আমরা পড়েছি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত। এবং মাত্রাগত উৎপাদনে আমরা কি সকল উপকরণ পরিবর্তনশীল নাকি পরিবর্তনশীল না? তাহলে সকল উপকরণ পরিবর্তনশীল। তাহলে 2 এবং 3 ঠিক। 2 এবং 3 অপশনটি নিচের কোন অপশনটিতে আছে? কতে আছে, খতে আছে না ঘতে আছে? গতে আছে। তোমরা সেটির বৃত্ত ভরাট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আসছি যে আমরা সম উৎপাদন রেখার নিচের কোনটি বৈশিষ্ট্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি তোমরা ভালোভাবে খেয়াল করবে, ভালোভাবে প্রশ্নটি পড়বে। তোমাদের কিন্তু শেষে লেখা আছে 9 শব্দটি। 9 শব্দটি না দেখে যদি অ্যান্সার করে ফেলো তাহলে তোমাদের ভুল হবে। সেই জন্য প্রশ্নটি 2-3 বার করে ভালোভাবে পড়বে। এটিও একটি আমাদের অনুধাবনের প্রশ্ন। এই অনুধাবনের প্রশ্নটি হচ্ছে কি, সম উৎপাদন রেখার নিচের কোনটি বৈশিষ্ট্য নয়? বাম দিকে নিম্নগামী, ডান দিকে নিম্নগামী, সমপরাবৃত্তাকার, ঢাল ঋণাত্মক। এখানে সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। সেই গত ক্লাসের পড়া থেকে তোমরা খুঁজে বের করবে এই উত্তরটি সঠিক কোনটি। আচ্ছা ঠিক আছে, আমি বলেও দিতে পারি, কিন্তু তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখাই যে ডান দিকে নিম্নগামী রেখাটি এটি ছিল সমপরাবৃত্তাকার, এটিও গত ক্লাসে পড়িয়েছি। ঢাল ঋণাত্মক, ঢাল নেগেটিভ, সেটিও পড়িয়েছি। বলিনি কোনটি, সেটি তোমরা কি এটির উত্তর হতে পারে কিনা সেটা তোমরা চিন্তা করে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমি ক্লাসের শেষের দিকে চলে এসেছি। এই মাত্রাগত উৎপাদনের বিষয়টি আসলে তোমাদের দরকার এই জন্য যে এটি তোমাদের সিলেবাসে আছে এবং এই পড়াটি তোমাদের গুরুত্বপূর্ণ। কারণ এটি আমরা সচরাচরই বলি যে হারে শ্রমের এবং মূলধনের নিয়োগ বাড়ানো হয় সেই হারে, তার চেয়ে কম হারে, তার চেয়ে বেশি হারে, এই কথাগুলো বলি। সেই জন্য আমি মাত্রাগত উৎপাদন এই বিষয়টি ভালোভাবে পড়ালাম। এবং এখান থেকে আমাদের সিকিউ প্রশ্নও থাকতে পারে, আবার এরকম থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, এই ছিল আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আমি এই ছবিটির মাধ্যমে, এটি একটি শীতকালীন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এখন খেজুরের রসের পিঠা পায়েস তৈরি হচ্ছে। তো তোমাদের যারা এখন গ্রামে অবস্থান করছো তারা হয়তো এই দৃশ্যটি দেখছো, আর যারা শহরে অবস্থান করছো তারা এই যে শীতকালীন যে বাংলার যে ঐতিহ্য সেই রূপটি তোমরা দেখতে পাচ্ছ না, সেই জন্য আমি এটি তুলে এনেছি। আমাদের এই ছবিটি আমাদের তুলেছে আমাদের 18-19 সেশনের তোমাদের ঢাকা কলেজের মানবিক শাখার শিক্ষার্থী সজীব শিকদার ইয়ে থেকে নেয়া। তাকে ধন্যবাদ আমাদের এই শীতকালীন ছবি উপহার দেওয়ার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আমাদের আগামী ক্লাসে।